দুর্নীতির অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন, তেমনটাই মনে হয়েছে। তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করছেন না কিংবা করতে পারবেন না। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। বিনা অপরাধে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবহ হবে না। তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সরকার করছে দেখায় না, মানে আওয়ামী লীগের পুলিশ দিয়ে আওয়ামী লীগ ঠেকানো, এটা ভেরি ডিফিকাল্ট। এখন পুলিশ অপেক্ষায় আছে যে আওয়ামী লীগ কখন শক্তভাবে নামবে। যখন দেখবে তারা যে আওয়ামী লীগ মোটামুটি দাঁড়িয়েছে, তখন তাদের সাপোর্ট পুরা মানে পেলেই তারা দাঁড়িয়ে যেতে পারবে পুরোটা, তখন আওয়ামী লীগের যে পুলিশ সে আর বসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন, তেমনটাই মনে হয়েছে। গতকালকে একটি মন্তব্যে অর্থাৎ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে সকল কথা তিনি বললেন তার সারাংশ এটাই দাঁড়ায় যে তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করছেন না কিংবা করতে পারবেন না। তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে রাজনীতি করবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যত ধরনের সমালোচনার মধ্যে পড়েছেন এবং সর্বশেষ নিজের সম্পদের হিসাব দেওয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এতদিন তিনি ছাত্র ছিলেন, এতদিন টিন সার্টিফিকেট তার ছিল না, এখন তার টিন সার্টিফিকেট হয়েছে, এখন তিনি সুবিধা মতো সময়ে হিসাব দেবেন। তার মানে হচ্ছে যে এটাও একটা দায় সারা মন্তব্য। ছাত্র থাকা অবস্থায় তিনি তার হিসাবটা দিতে পারতেন যে আমার এই হিসাব, তারপরে যখন দায়িত্ব শেষ করবেন কিংবা প্রতি বছর একটা করে হিসাব দেবেন যে আমার এখন সম্পদের পরিমাণ এত, তাহলে তো বিতর্ক হয় না। এপিএস কাণ্ড নিয়ে তাকে সমালোচনার মধ্যে পড়তে হয় না। এপিএস কাণ্ড যেটা হয়েছে, এপিএস মাত্র 6-7 মাসে 311 কোটি টাকার মালিক হয়েছেন, সুইজারল্যান্ডে বাড়ি করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি অভিযোগ করেছিলেন, পোস্ট দিয়েছিলেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের যে কাউন্সিলরদের জায়গায় প্রশাসক নিয়োগ করবেন এবং তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে মহাখালীর একটা জায়গায়। সেই সাক্ষাৎকারে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে তাদের কাছ থেকে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়ার বন্দোবস্ত চলছে, শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার বন্দোবস্ত চলছে এবং এটা এনসিপির কিছু নেতাকে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করাচ্ছেন। এই অভিযোগ অনেকদিন আগেই কিন্তু ইলিয়াস হোসেন করেছিলেন। এই অভিযোগের খুব একটা সদুত্তর আমরা কিন্তু পাইনি। এরপরে আমরা দেখলাম যে এপিএস কাণ্ডটা ঘটে এপিএস 311 কোটি টাকার মালিক হয়ে গেছেন। এটা নিয়ে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে 6-7 মাসে যদি 311 কোটি টাকার মালিক হয়, যেটা শেখ হাসিনা বলেছিলেন যে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, তাহলে এই 6 মাসে যদি 311 কোটি টাকার মালিক হয়, তাহলে তাকে 16 বছর ক্ষমতায় যদি রাখা যায়, তাহলে সে কত হাজার কোটি টাকার মালিক হবে, এই প্রশ্ন এসে যায়। আর এপিএস কি মন্ত্রী কিংবা উপদেষ্টার অগোচরে এই কাজটি করতে পেরেছেন, সেই প্রশ্ন অনেকে করছেন। আর এপিএস এর কাণ্ডে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসে যেতে পারেন, এই আলোচনাও রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে সব থেকে বড় আলোচনা এখন সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন তিনি। এরপরে আমরা তার বাবার কাণ্ড দেখলাম এবং বাবার কাণ্ডে ব্যাপারগুলো একেবারে সামনে চলে আসলো। তার বাবার এলাকায় যেভাবে চালচলন, যেভাবে তিনি এমপির মতো মন্ত্রীর মতো দলবল নিয়ে হাঁটাচলা করেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে দুই পাশ থেকে কয়েকজন সামনের লোক সরাচ্ছে, সরে যাও, মানে নেতা যাচ্ছে সরে যাও। অথচ তার পিতা একজন হাই স্কুলের প্রধান শিক্ষকের এলাকায় তো এইভাবে দাপুটে বিচরণ হওয়ার কথা নয়। তার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না বোঝার কথা নয়। ছেলে যে মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই মন্ত্রণালয়ে আপনি ঠিকাদার হিসেবে লাইসেন্স নেবেন, আর ছেলে বলবে যে বাবা বোঝেনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে ব্যাপারটা যখন জুলকারনাইন সাহেব ফাঁস করে দিয়েছেন, তখন আর কোনো কুল কিনারা নাই। তখন একটা উল্টাপাল্টা কিছু একটা বুঝিয়ে সেখান থেকে দায়সারাভাবে সরে আসার চেষ্টা। এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছিল, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রচণ্ড সমালোচনার মধ্যে বাস করছিলেন, তখন অনেকটা কনসেন্ট্রেশন সিকার, অ্যাটেনশন সিকারের মতো তিনি যে কাজটা করলেন, সেটা হচ্ছে যে তিনি বাঙালির মগজটা খুব ভালোভাবে চিনে ফেলেছেন। বাঙালির মগজ যে খুব বেশি দিন একটা জিনিস ধরে রাখতে পারে না। আমরা যে ভুলে যাওয়ার জাতি। নতুন একটা ইস্যু পেলে, পুরাতন ইস্যুকে, গতকালকের ইস্যু যদি হয় তবুও সেটা ভুলে যাই। আজকের ইস্যু নিয়ে আমরা এত বেশি হইচই করি। সেই অ্যাটেনশন সিকারের মতো করেই তিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলেন
ভর্তি পরীক্ষা দিতে, অনেক বডিগার্ড সাথে নিয়ে ভর্তি পরীক্ষা দিলেন এবং সেটার ছবি তুলে বিভিন্ন জায়গায় প্রচারণা করলেন। তিনি যদি এই ছবি ছড়িয়ে না দিতেন বিভিন্ন কৌশলে বিভিন্ন জনকে দিয়ে, তাহলে কি কারো এই ছবি পাওয়ার কথা? তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন, ভর্তি পরীক্ষায় হলে তিনি লিখছেন, সেই ছবি কি বাইরে আসার কথা? কোনোভাবেই আসার কথা নয়। তার মানে হচ্ছে যে তিনি খুবই দক্ষ একজন অ্যাটেনশন সিকার, তিনি অ্যাটেনশনটা ডাইভার্ট করতে চেয়েছেন। তাকে কেন্দ্র করে যত সমালোচনা হচ্ছে, যত কথা হচ্ছে, সেই কথাগুলোকে তিনি ভর্তি পরীক্ষায় একজন উপদেষ্টা, সাধারণ ছাত্র হিসেবে সমস্ত নিয়মকানুন মেনে তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন। তিনি ইচ্ছা করলেই কোটাতে সেখানে ভর্তি হতে পারতেন, প্রভাব বিস্তার করে ভর্তি হতে পারতেন, এরকম পজিটিভ প্রচার করে আগের সমালোচনাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেই হারিয়ে ফেলেছেন। আর খেই হারিয়ে ফেলেছেন বলেই তিনি বলেছেন যে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এটা নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নেননি মানেই সিদ্ধান্ত নিয়েছেন, এটা তো বলার অপেক্ষা রাখে না যে সিদ্ধান্ত নেননি। তার উত্তর হওয়ার কথা, সিদ্ধান্ত না নিলে তার উত্তর হওয়ার কথা ছিল যে পদত্যাগের প্রশ্ন আসছে কেন, এই প্রশ্নটা কেন আসছে, এই প্রশ্ন তো আসা অবান্তর, এভাবে তিনি উড়িয়ে দিতেন। কিন্তু সেটা উড়িয়ে না দিয়ে তিনি বললেন পদত্যাগের সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি, যদি নেন তাহলে সবাইকে জানিয়ে দেবেন। হঠাৎ করে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, তার সত্যতা কতখানি, তা নিয়েও প্রশ্ন উঠছে। আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন, যা ছড়ানো হচ্ছে, অনেকেই হয়তো জেনেছেন, চোখে পড়েছে, তারপর একটু বলি। এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা অপরাধে, প্রশাসনকে নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন, বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। 2, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া যাবে না, একই ধরনের বক্তব্য। 3, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। 5, মব সহ্য করা হবে না, কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। এবং 6, ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয়, যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি এবং আইন শৃঙ্খলা পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে। সবকটির কথাই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময়ে দিয়েছেন কিনা। যদি যে বক্তব্যটি ভাইরাল হয়েছে শনিবার, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, কোনো অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন কিনা, অথবা তিনি বিশেষ রিটেন নির্দেশনা দেওয়ার প্রশ্নই ওঠে না, কোনো মেসেজ দিয়েছেন কিনা, এমন কোনো তথ্য পাইনি। গণমাধ্যমেও, ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি। এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত 24 তারিখ, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর এর আগে 23শে এপ্রিল তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, তার কারণ সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং সেখানে তো এই ধরনের কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না, আর করলেও আমরা খবর পেতাম। প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে, তার যে নির্দেশনাগুলো, প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত এবং এটি সত্যি কথা, দেশের একটি বড় অংশ, বড় মানে কি 70-80% মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনও পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এ ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কি না। উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না, এইভাবে সরাসরি নয়। অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনাপ্রধানকে কেন্দ্র করে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে, তাহলে কারা গুজব ছড়াচ্ছে? আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমন এই গুজবটি ছড়াতে পারে, সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে। যদি প্রশ্ন করেন যে সরকারের একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে, আমরা তো জানি সরকারের একটি পক্ষ, স্পষ্টভাবে বলছি, সরকার উপদেষ্টাদের মধ্যেই তো কেউ কোনো উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলেছেন। এবং সরকারের যারা হিতাকাঙ্ক্ষী অথবা এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে, প্রধান উপদেষ্টাকে যারা নিয়োগ দিয়েছে, সেই ছাত্র সমন্বয়কদের অনেকে হুঙ্কার ছেড়েছেন সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে দেখে নেওয়ার জন্য নানান ধরনের হুঙ্কার দিয়েছেন এবং সেনাপ্রধানকে তার পদে রাখা হবে না, নানান ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো তাদের পক্ষ থেকে এরকম একটি গুজব ছড়ানো হতে পারে আবারও একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। সেনাপ্রধানকে তো বিতর্কিত করার জন্য দেশের বাইরে থেকে যে গায়েবী আওয়াজগুলো আসছে, কথিত ইনফ্লুয়েন্সাররা যে কথাগুলো বলছেন দিনে রাত্রে 24 ঘন্টা, এবং তাদেরই অনুসারী একটি অংশ যারা মব ক্রিয়েট করছেন, তারাই এই কাজটি করতে পারেন। আবার সরকার বিরোধী
অংশ, সরকার বিরোধী অংশ বলতে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কাজটি করতে পারেন। কেন পারেন? সেটি হতে পারে তারা তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, যে সেনাপ্রধান এই নির্দেশনা দিয়েছেন, অতএব আমাদের শুভ দিন খুব সন্নিকটে, এই ধরনের অনেক ধরনের হিসাব নিকাশ থেকে একটু হতে পারে। বিষয় হচ্ছে সেনাপ্রধান, আমি যে কথাগুলো বললাম, যে মন্তব্যটি করলাম, এই ধরনের নির্দেশনা সেনাপ্রধান সরাসরি দিতে পারেন কিনা, পারে না। তবে দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে, সংকটময় মুহূর্তে অবশ্যই সেনাপ্রধান, অন্তত বর্তমানে যে বাস্তবতা চলছে, তখন তিনি এই ধরনের মন্তব্য হয়তো কখনো কখনো করতেই পারেন। তার কারণ গত 5 আগস্ট, এর আগেও বলেছে, তিনি দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন। এমনকি গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন, গণমানুষের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন, নির্বাচন নিয়ে কথা বলেছিলেন, সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। সবার উদ্দেশ্যে তিনি কমন একটি মেসেজ দিয়েছিলেন, এবং যার কারণে প্রথম আমরা দেখলাম যে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষের একটি অংশ, তারা যার পরনায় তার উপরে ক্ষুব্ধ হলেন এবং ভয়ঙ্কর বিস্ফোরক সব মন্তব্য করতে লাগলেন। এবং আমার মনে হয় সেনা প্রধান এখনও পর্যন্ত রাইট ট্র্যাকে আছেন। এই যে সেনাবাহিনীকে দেশের মানুষের মুখোমুখি করার চেষ্টা করা হলো, যথেষ্ট ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে তিনি সেই বিষয়গুলিকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করেছেন।